নমস্কার, আপনারা দেখছেন WBSLST জিওগ্রাফি। আমি নিয়ে এসেছি 10,000 MCQ এর মেগা সিরিজ। আজকে আমরা ইনসোলেশন থেকে পার্ট 7 করব। তাহলে চলুন দেখি পার্ট 7 এ কি প্রশ্ন রয়েছে। বলে রাখি আজকের পার্ট 7 ম্যাচিং রিলেটেড প্রশ্ন। কলাম 1 এর সাথে কলাম 2 মেলানোর প্রশ্ন। তাহলে চলুন প্রথম প্রশ্ন দেখি। 261 থেকে স্টার্ট হবে। এর আগে আমরা পার্ট 6 পর্যন্ত করে ফেলেছি, অর্থাৎ 60টি প্রশ্ন আমরা করে ফেলেছি। আজকে আরো 10টি প্রশ্ন করব। তো প্রথম কলামে লেখা রয়েছে ইনসোলেশন, টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, সোলার কনস্ট্যান্ট, হিট বাজেট। এবং কলাম 2 তে রয়েছে পৃথিবীতে আগত সৌর বিকিরণ, পৃথিবী থেকে নির্গত দীর্ঘ তরঙ্গ বিকিরণ, শীতে রয়েছে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমায় সৌরশক্তির হার, আগত ও বহির্গামী শক্তির ভারসাম্য রয়েছে। এবার এই অপশনগুলো জানার আগে এবার আমাদের জানতে হবে ইনসোলেশন কি। ইনসোলেশনকে ফুলে লিখলে কি হবে? ইনকামিং সোলার রেডিয়েশন। কি হবে? ইনকামিং সোলার রেডিয়েশন। ইনকামিং সোলার রেডিয়েশন। তাই তো, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দিকে আগত সৌর বিকিরণ বা সোলার রেডিয়েশনকেই বলা হয়। ঠিক আছে? তো এটি সূর্য, এবং সূর্যের মধ্যে কি রয়েছে? সোলার এনার্জি রয়েছে। এই সোলার এনার্জি কি হয়? পৃথিবীর দিকে আসে, ইনকামিং রেডিয়েশন। তো পৃথিবীর দিকে আগত যে সৌর বিকিরণ তাকেই বলা হচ্ছে ইনসোলেশন। অর্থাৎ এখানে 1 এর সাথে এ, পৃথিবীতে আগত সৌর বিকিরণ হয়ে যাবে সঠিক। টেরেস্টেরিয়াল রেডিয়েশন কাকে বলা হয়? যে পৃথিবী সূর্যের কাছ থেকে এনার্জি গ্রহণ করে উত্তপ্ত হয়ে যাচ্ছে, তাই তো, উত্তপ্ত হয়ে যাচ্ছে। তারপর পৃথিবী কি করছে? সেই শক্তির একটি অংশ কি করছে? লং ওয়েভ আকারে, অর্থাৎ থার্মাল ইনফ্রারেড বা লং ওয়েভ রেডিয়েশন হিসেবে নির্গত করে দিচ্ছে, বের করে দিচ্ছে। তো এই যে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাই হচ্ছে টেরেস্টেরিয়াল রেডিয়েশন। অর্থাৎ কি, শর্ট ওয়েভ আকারে সূর্য থেকে রশ্মি এলো, ইনসোলেশন এলো এবং পৃথিবী উত্তপ্ত হলো, এবং লং ওয়েভ বা ইনফ্রারেড আকারে আবার মহাকাশে ফিরে গেল। এটাই টেরেস্টেরিয়াল রেডিয়েশন। তাহলে টেরেস্টেরিয়াল রেডিয়েশন কি হবে? পৃথিবী থেকে নির্গত দীর্ঘ তরঙ্গ। তাহলে এখানেও কিন্তু পরপর কিন্তু মিলে যাচ্ছে। সোলার কনস্ট্যান্ট কাকে বলা হয়? জানতে হবে সোলার কনস্ট্যান্ট। সোলার কনস্ট্যান্ট বলতে পৃথিবীর মানে একটা কনস্ট্যান্ট, যে বায়ুমণ্ডলে বায়ুমণ্ডল থেকে কি হচ্ছে, সূর্য রশ্মি পৃথিবীতে আসছে। তো সূর্য রশ্মি প্রতি এককে, ঠিক আছে, ক্ষেত্রফল গড়ে যে রেডিয়েশনটা আসছে তাকেই বলা হচ্ছে সোলার কনস্ট্যান্ট। আমরা এভাবেও বলতে পারি যে সোলার কনস্ট্যান্ট মানেই হচ্ছে পৃথিবীর মাটিতে পাওয়া সৌরশক্তির পরিমাণকে বলা হচ্ছে সোলার কনস্ট্যান্ট। তাহলে কি, পৃথিবীর মাটিতে পাওয়া সৌরশক্তিকেই বলা হচ্ছে সোলার কনস্ট্যান্ট। বা আরো সহজভাবে যদি বলি, এটি সূর্য, ঠিক আছে, সূর্য থেকে কি আসছে? সোলার রেডিয়েশন আসছে, ঠিক আছে। এবং এটি পৃথিবীর এটি হচ্ছে 1 মিটার স্কোয়ার জায়গা। তো এই 1 মিটার স্কোয়ার জায়গা বা 1 মিটার স্কোয়ার পৃষ্ঠতে যদি সূর্য রশ্মি লম্বভাবে পড়ে, তাহলে সেখানে প্রতি সেকেন্ডে কত? 1361 জুল শক্তি পৌঁছায়। একেই বলা হচ্ছে কি সোলার কনস্ট্যান্ট। ঠিক আছে, একেই বলা হচ্ছে সোলার কনস্ট্যান্ট। আর সোলার কনস্ট্যান্টের মান কত? আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে। নেক্সট রয়েছে কি বলছে? হিট বাজেট। নেক্সট কি? হিট বাজেট। হিট বাজেট হচ্ছে পৃথিবীতে আসা এনার্জি এবং পৃথিবী থেকে বেরিয়ে যাওয়া এনার্জি, এর মধ্যে যে ব্যালেন্সড, সেটাই হচ্ছে হিট বাজেট। ঠিক আছে, পৃথিবীতে আসছে, পৃথিবী থেকে বেরিয়ে যাচ্ছে, এর ব্যালেন্সকেই বলা হচ্ছে হিট বাজেট। তাহলে এখানে আমরা বলতেই পারি চারের যে আগত এবং বহির্গামী শক্তির ভারসাম্য, সোলার কনস্ট্যান্টও এখানে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমায় সৌরশক্তির হার। তাহলে এখানে আনসার কি দাঁড়াচ্ছে? 1-এর এ, 2-এর বি, 3-এর সি, 4-এর ডি, একদম অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন। নেক্সট ম্যাচিং এ কি বলছে?
সোলার অল্টিটিউড, জেনিথ, জেনিথ অ্যাঙ্গেল অ্যান্ড জেনিথ হরাইজন। ঠিক আছে, তো সোলার, এখানে রয়েছে সোলার অল্টিটিউড, তো এখানে রয়েছে দিগন্ত থেকে সূর্যের কৌণিক উচ্চতা, বিতে রয়েছে মাথার ঠিক ওপরের কাল্পনিক বিন্দু, সিতে বলছে জেনিথ ও সূর্যের মধ্যেকার কৌণিক দূরত্ব, ডিতে বলছে আকাশ ও পৃথিবীর আপাত সংযোগ রেখা। তাহলে সোলার অল্টিটিউড কাকে বলা হয়? সোলার অল্টিটিউড মানে হচ্ছে হরিজন থেকে সূর্যের অ্যাঙ্গেলকে বোঝায়, অর্থাৎ এটি হরাইজন, এবং যদি এখানে সূর্য থাকে তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে তাকেই বলা হচ্ছে সোলার অল্টিটিউড। ঠিক আছে, তো সূর্যের উচ্চতা, ঠিক আছে, তাহলে এখানে দিগন্ত থেকে সূর্যের কৌণিক উচ্চতায় হবে সঠিক। ঠিক আছে, এটাই হবে সঠিক। আর জেনিথ বলতে কি বোঝায়? আমরা সবসময় জানি যে অবজার্ভ করে তার ঠিক মাথার ওপরের বিন্দুকেই বলা হয় জেনিথ, অর্থাৎ মাথার ওপরে ঠিক কাল্পনিক বিন্দু রেখাকেই বলা হয় জেনিথ। জেনিথ অ্যাঙ্গেল এন্ড জেনিথ কাকে বলা হয়? তো এই জেনিথ, এটি ধরুন জেনিথ, এটা তো জেনিথ পয়েন্ট। ঠিক আছে, এবার দেখা গেল সূর্য এখানে রয়েছে, তো এই সূর্য আর এবং জেনিথের মধ্যে যে কৌণিক দূরত্ব, একেই বলা হয় জেনিথ অ্যাঙ্গেল। ঠিক আছে, এবং সোলার অল্টিটিউড আমরা যেটা জানি যে সোলার অল্টিটিউড, অল্টিটিউড প্লাস কি জেনিথ অ্যাঙ্গেল, জেনিথ অ্যাঙ্গেল ইকুয়াল টু কত হয়? 90 ডিগ্রি হয়ে থাকে। ক্লিয়ার? আর হরাইজন বলতে কি বোঝায়? হরাইজন হচ্ছে আকাশ এবং পৃথিবীর সংযোগ রেখাকে বলা হয় হরাইজন। হরাইজন কাকে বলছে? আকাশ এবং পৃথিবীর সংযোগ রেখাকে বলা হচ্ছে হরাইজন। তো এখানে আনসার কি হবে? 1-এর এ, 2-এর বি, 3-এর সি, 4-এর ডি, অর্থাৎ এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নে কি বলা হচ্ছে যে মার্চ ইকুইনক্স, জুন সলস্টিক, সেপ্টেম্বর ইকুইনক্স এবং ডিসেম্বর সলস্টিক কোন কোন রেখার মধ্য দিয়ে হয়? আমরা জানি যে এটি পৃথিবী এবং এটি নিরক্ষরেখা, এটি কর্কট ক্রান্তি রেখা, ক লিখছি, এটা হচ্ছে মকর ক্রান্তির রেখা এবং এটা নিরক্ষরেখা। ঠিক আছে, এবার সূর্য কি হয়? সূর্য কখনো লম্বভাবে নিরক্ষরেখার ওপর পড়ে, কখনো কর্কট ক্রান্তি রেখার ওপরে পড়ে, কখনো মকর ক্রান্তি রেখার ওপর পড়ে। এবার কোন কোন সময় সেটা পড়ে সেটা আমাদের জানতে হবে। তো এখানে মার্চ মাসে কিন্তু সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে পড়ে, অর্থাৎ 21শে মার্চ কিন্তু লম্বভাবে নিরক্ষরেখার ওপর পড়ে। তাহলে মার্চ যে ইকুইনেক্স সেটা নিরক্ষরেখার ওপরই হবে। জুন সলস্টিক যেটা 21শে জুন সেটা কিন্তু কর্কট ক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে, তাহলে এটাও ঠিক রয়েছে। সেপ্টেম্বর ইকুইনক্স, সেপ্টেম্বরও কিন্তু নিরক্ষরেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, কতই সেপ্টেম্বর সেটা আপনারা জানাবেন। 22শে ডিসেম্বর, কত? 22শে ডিসেম্বর কিন্তু আবার সূর্য লম্বভাবে কিরণ দেয় মকর ক্রান্তি রেখার ওপর, যাকে ডিসেম্বর সলস্টিক বলা হয়। তাহলে এখানেও কিন্তু অপশন এ হয়ে যাবে সঠিক আনসার, অর্থাৎ 1-এর এ, 2-এর বি, 3-এর সি, 4-এর ডি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নে কি বলছে? অবজারভেশন, স্ক্যাটারিং, রিফ্লেকশন, ট্রান্সমিশন। অবজারভেশন কাকে বলা হয়? অবজারভেশন মানে হচ্ছে শক্তির শোষণ, অর্থাৎ সূর্য থেকে যে রশ্মিটি আসে সেটি কি মেঘ বা ডাস্ট বা অন্য কোনো মলিকিউল দ্বারা সে রশ্মিকে শোষণ করে নেয়, সে শক্তিকে শোষণ করে নেয়, একেই বলা হয় অবজারভেশন। ঠিক আছে, অর্থাৎ রেডিয়েশন শোষণ। স্ক্যাটারিং কাকে বলা হয়? স্ক্যাটারিং সূর্য থেকে আগত রশ্মি যখন মেঘ, ডাস্ট, পার্টিকেল, মলিকিউল দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে বা ইন্টারেকশন হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, অর্থাৎ দিক পরিবর্তন করে, তাকে স্ক্যাটারিং বলা হয়। তাহলে এখানে 2-এরটায় হয়ে যাবে বি। রিফ্লেকশন মানে হচ্ছে ফিরে যাওয়া, যেমন সব থেকে বেশি রিফ্লেক্ট হয় কি বরফের মধ্যে, সাদা আস্তরণের মধ্যে। এই বরফের মধ্যে যখন সূর্যরশ্মি পড়ে তার ম্যাক্সিমামটাই কিন্তু রিফ্লেক্ট হয়ে আবার মহাশূন্যে ফিরে যায়। ঠিক আছে, ট্রান্সমিশন মানে কি? ট্রান্সমিশন মানে হচ্ছে
যে এই যে রেডিয়েশন অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে পাস করে বায়ুমণ্ডলে, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে অতিক্রম করে কি হচ্ছে আমাদের সারফেসে এসে পৌঁছাতে পারে, একে ট্রান্সমিশন বলা হয়। তাহলে এখানেও কিন্তু 1-এর এ, 2-এর বি, 3-এর সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নে কি বলছে, ডিরেক্ট রেডিয়েশন, ডিফিউজ রেডিয়েশন, রিফ্লেক্টেড রেডিয়েশন, অবজার্ভ রেডিয়েশন। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু ওয়ান লাইনার হিসেবে প্রশ্নগুলো আমাদের হয়ে যাচ্ছে। যেমন ডিরেক্ট রেডিয়েশন মানে কি, সূর্য থেকে যে রশ্মি আমরা সরাসরি পাচ্ছি সেটাকেই ডিরেক্ট রেডিয়েশন বলছে। ডিফিউজ রেডিয়েশন মানে কি, অ্যাটমসফিয়ারে এই সোলার রেডিয়েশন স্ক্যাটারিং হয়ে যাওয়ার পর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে পৃথিবীর পৃষ্ঠে বা সারফেসে এসে পৌঁছাচ্ছে, একেই ডিফিউজ রেডিয়েশন বলা হয়। অর্থাৎ সূর্য থেকে আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এবং কিসের জন্য ছড়িয়ে পড়ে, ক্লাউড, ডাস্ট, পার্টিকেল ইত্যাদি কারণে সেটা ছড়িয়ে পড়তে পারে এবং অবশেষে সারফেসে এসে পৌঁছায়, তাকে বলা হয় ডিফিউজ রেডিয়েশন। রিফ্লেক্টেড রেডিয়েশন মানে কি, সারফেসে বা ক্লাউড বা থেকে বা মানে যে রেডিয়েশনটা, সূর্যের রেডিয়েশনটা আবার ফিরে যায়, তাকেই বলা হচ্ছে রিফ্লেক্টেড রেডিয়েশন। অ্যাবজর্ব রেডিয়েশন মানে কি, যে অ্যাটমসফিয়ারে রেডিয়েশন বা এনার্জিকে পুরোপুরি গ্রহণ করে বা শোষণ করে ফেলে, তাকেই বলা হয় অ্যাবজর্ব রেডিয়েশন। যেমন O3 কাকে অ্যাবজর্ব করে, ইউভি কে অ্যাবজর্ব করে। CO2 কাকে অ্যাবজর্ব করে, ইনফ্রারেড কে অ্যাবজর্ব করে। ঠিক এরকম ভাবে। তাহলে দেখি কোন কোনগুলো ম্যাচিং হয়। ডিরেক্ট রেডিয়েশন কি হবে, সরাসরি বিম, তো হ্যাঁ একদম সরাসরি বিম হয়ে যাবে, সরাসরি রেডিয়েশন হয়ে যাবে। ডিফিউজ রেডিয়েশন, স্ক্যাটারিং এর পর বিভিন্ন দিকে রেডিয়েশন, একদম ঠিক। রিফ্লেক্টেড রেডিয়েশন, ফিরে যাওয়া রেডিয়েশনকে বোঝাবে। এবং অ্যাবজর্ব রেডিয়েশন, পদার্থের দ্বারা গ্রহণ রেডিয়েশনকে বোঝাবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, ইকুয়েটর, টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকন, পোলার সার্কেল। ঠিক আছে, তো ইকুইটারে কি হয়, এবার এখানে যে অপশনস গুলো রয়েছে, বছরে দুবার ওভারহেড সান, তাহলে এইটি হচ্ছে পৃথিবী। এবং আমরা জানি কি মার্চ এবং সেপ্টেম্বরে, ঠিক আছে, মার্চ এবং সেপ্টেম্বর মাসে সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ বছরে দুবার ওভারহেড সান থাকে। ঠিক আছে, টপিক অফ ক্যান্সার অর্থাৎ হচ্ছে কর্কট ক্রান্তি রেখার ওপর জুন মাসে জুন সলস্টিক হয়, অর্থাৎ জুন মাসে সূর্য লম্বভাবে কিরণ দেয়। হ্যাঁ, আর আমরা যেহেতু টপিক অফ ক্যান্সারে থাকি, তাই জুন মাসে কিন্তু আমাদের গরম হয়। টপিক অফ ক্যাপ্রিকন অর্থাৎ মকর ক্রান্তি রেখার ওপর কিন্তু ডিসেম্বর মাসে ডিসেম্বর সলস্টিক হয়, অর্থাৎ ডিসেম্বর মাসে সান ওভারহেড হয়, অর্থাৎ মকর ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ পড়ে। ঠিক আছে, আর হচ্ছে পোলার সার্কেলে কি বলছে, পোলার ডে এবং নাইটের সঙ্গে সম্পর্কিত, একদম পোলার সার্কেল পোলার ডে এবং নাইটের সাথে সম্পর্কিত। কারণ 66.5 ল্যাটিটিউডের কাছাকাছি যে অঞ্চল রয়েছে, বছরের নির্দিষ্ট সময়ে 24 ঘন্টা দিন রাত্রি হতে পারে, তাই তো। চলুন তাহলে এখানে সঠিক আনসার কোনটি হয়ে যাবে, 1-এর এ, 2-এর বি, 3-এর সি, 4-এর ডি। নেক্সট প্রশ্ন, যেখানে কি বলছে, ওজোন, ওয়াটার ভ্যাপার, ডাস্ট অ্যারোসেল, ক্লাউড। ওজোন কাকে শোষণ করে নেয়, ইউভি কে অ্যাবজর্পশন করে, এটা কিন্তু আমরা জানি, ইউভি শোষণ করে নেয়। ওয়াটার ভ্যাপার কি, অ্যাবজর্পশন বা হিট এনার্জি ট্রান্সফার। ঠিক আছে, মানে কি, যে রেডিয়েশন অ্যাবজর্পশনের ভূমিকা তো রাখে এবং আর্থ এনার্জি বাজেটেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওয়াটার ভ্যাপার। ঠিক আছে, ডাস্ট এরোসেল কি বলছে, স্ক্যাটারিং এবং আউটুনেশন। তো ডেফিনেটলি ডাস্ট পার্টিকেল কি করে, কিছু স্ক্যাটারিং এবং অ্যাবজর্ব করতে পারে, আমরা সেটা জানি। ক্লাউড কি করে, ক্লাউডে কিন্তু রিফ্লেকশন, অ্যাবজর্পশন, স্ক্যাটারিং তিনটেই করতে পারে, কিছু পরিমাণে রিফ্লেক্ট হতে পারে, ক্লাউড নিজে কিছুটা পরিমাণে অ্যাবজর্ব করতে পারে এবং চারদিকে ছড়িয়েও দিতে পারে। অর্থাৎ এখানেও এই অপশন এ হয়ে যাবে সঠিক আনসার, অর্থাৎ 1-এর এ, 2-এর বি, 3-এর সি, 4-এর ডি। নেক্সট প্রশ্ন, সোলার অল্টিটিউড, জেনিথ অ্যাঙ্গেল, ইকুইনক্স ডিক্লিনেশন, ম্যাক্সিমাম সোলার ডিক্লিনেশন। তো সোলার অল্টিটিউড মানে কি, যে হরিজন থেকে তার উচ্চতাকেই বলা হচ্ছে সোলার অল্টিটিউড। জেনিথ অ্যাঙ্গেল কি,
90 ডিগ্রি মাইনাস সোলার অল্টিটিউড। তো দেখা গেল যে এখানে হয়তো সূর্যের অবস্থান রয়েছে এবং এটি হচ্ছে দিগন্ত অর্থাৎ হরাইজন, এবং এইটাকে যদি আমরা জেনিথ হিসেবে ধরে নিই, তাহলে এই সোলার অ্যাঙ্গেল কতটা আহ এতে রয়েছে, ঠিক আছে, কত ডিগ্রি কোণে রয়েছে সেটাকেই কিন্তু আলটিমেট বোঝায়, ঠিক আছে, আলটিমেট বোঝায়। এটিকে যদি জেনিথ পয়েন্ট বলে, তাহলে এইটা কত ডিগ্রি কোণে রয়েছে এটাকে কিন্তু জেনিথ অ্যাঙ্গেল বলা হয়। অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস সোলার অল্টিটিউডকেই জেনিথ অ্যাঙ্গেল বলা হয়। ইকুইনক্স ডিক্লিনেশন অর্থাৎ কি, ইকুইনেক্স মানে কি, ইকুইনক্স হচ্ছে তোমার হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষরেখা, ঠিক আছে, এই নিরক্ষরেখার ওপর কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাকে ইকুইনক্স ডিক্লিনেশন বলা হয়। তো এটাও হয়ে যাবে সি। ম্যাক্সিমাম সোলার কনস্ট্যান্ট কিন্তু 23.5 ডিগ্রি নর্থ এবং 23.5 ডিগ্রি সাউথেই পড়ে, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার মধ্যেই পড়ে। তাহলে এখানেও কিন্তু অপশন এ হয়ে যাবে সঠিক আনসার, 1-এর এ, 2-এর বি, 3-এর সি, 4-এর ডি। নেক্সট প্রশ্ন, দীর্ঘ অ্যাটমসফেরিক পাথ, পরিষ্কার মেঘ, ঘন মেঘ, উচ্চ সোলার অল্টিটিউড। এবং এখানে কি বলছে যে অটোনেশন বৃদ্ধি, ডিরেক্ট রেডিয়েশন বেশি পৌঁছানো, রিফ্লেকশন অ্যাবজর্পশন, ছোট এরিয়াতে বিম কেন্দ্রীভবন। দীর্ঘ অ্যাটমসফেরিক পাথ কি? আমরা কি জানি, যখন সূর্য ডিরেক্ট ভাবে রশ্মি দেয় তখন কি হয়, তার অ্যাটমসফেরিক পাথ সেটা ছোট হয়, এবং তার ফলে কিন্তু যে ইন্টারাকশন মেঘ, ক্লাউড, ডাস্ট পার্টিকেল বা অন্য কোনো মলিকুলের সাথে, সেটা কিন্তু কমে যায়, যার ফলে বেশি পরিমাণে ইনসুলেশন ভূপৃষ্ঠ পেয়ে থাকে। কিন্তু যদি আহ মানে অ্যাটমসফেরিক পাথ যদি বেশি হয়ে থাকে, অর্থাৎ তার অ্যাঙ্গেল যদি বেশি হয়ে থাকে, অ্যাটমসফেরিক পাথ যদি বেশি হয়ে থাকে, তাহলে কি প্রচুর মানে মেঘ, ক্লাউড, ডাস্ট পার্টিকেল, অন্য কোনো মলিকুলের সাথে ইন্টারাকশনের পরিমাণটা বৃদ্ধি পায়, যেহেতু রাস্তাটা বেশি, এবং যখন ইন্টারাকশনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু যে সোলার ইনসুলেশন সেটা কিন্তু কম পরিমাণে ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে। তাহলে দীর্ঘ অ্যাটমসফেরিক পাথ মানে কি? এখানে এখানে কিন্তু দীর্ঘ অ্যাটমসফেরিক পাথ মানে কিন্তু অ্যাটুনেশন বৃদ্ধি, আমরা জানি, এর আগে কিন্তু এই বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার করে ফেলেছি। আকাশ পরিষ্কার মানে ডিরেক্ট রেডিয়েশন বেশি পৌঁছাবে, তাই তো, কারণ কোনো আকাশ পরিষ্কার মানে সেখানে মেঘ নেই, ডাস্ট পার্টিকেলের পরিমাণ কম, বা অন্য কোনো যে বাধা সেইগুলো কম, ফলে কিন্তু ডিরেক্ট রেডিয়েশন বেশি পরিমাণে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। ঘন মেঘ থাকলে কিন্তু মেঘের রিফ্লেকশন বেশি হয় এবং মেঘ কিছু পরিমাণে অ্যাবজর্পশনও করে, স্ক্যাটারিং যদি থাকতো এখানে তাহলেও কোনো সমস্যা ছিল না। এবং উচ্চ সোলার অল্টিটিউড অর্থাৎ কি, যে ছোট এরিয়াতে বিম কেন্দ্রীভবন, ঠিক আছে, তার মানে এখানে অপশন ই হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, আর্থ এক্সিয়াল টিল্ট, ঠিক আছে, এবং আর্থ রিভলিউশন, আর্থ রোটেশন, এলিপ্টিক্যাল অরবিট। এখানে কলাম টুতে বলেছে সিজনাল কন্ট্রাস্ট, অ্যানুয়াল ডিক্লিনেশন চেঞ্জ, ডেইলি সোলার অল্টিটিউড চেঞ্জ, এবং আর্থ সান ডিস্টেন্সের সামান্য পরিবর্তন। এক্সিয়াল টিল্ট মানে কি, আমরা জানি পৃথিবী এক্সিসের সাথে কত ডিগ্রি টিল্টেড বা বেঁকে অবস্থান করছে, এত 23.5 ডিগ্রি কোণে কিন্তু অবস্থান করছে। এই টিল্টেড এর কারণে কিন্তু বছরের বিভিন্ন সময়ে আমাদের পৃথিবীর দুই গোলার্ধের, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ গোলার্ধে যে সূর্যরশ্মির পাওয়ার পরিমাণ বা ইনসোলেশনের পাওয়ার পরিমাণ কিন্তু পার্থক্য তৈরি হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতেই পারি যে এখানে যে আর্ট এক্সিয়ালের কারণে কিন্তু সিজনাল কন্ট্রাস্ট হয়, কারণ হচ্ছে কোথাও বেশি সূর্যরশ্মি পায়, কোথাও কম বেশি সূর্যরশ্মি পায়, কোথাও দিনের পরিমাণ বেশি হয়, কোথাও দিনের পরিমাণ ছোট হয়, ঠিক আছে, কোথাও সিজনাল কন্ট্রাস্টও কিন্তু আর্থ এক্সিয়াল টিল্টের কারণেই হয়ে থাকে, ঠিক আছে। এবং আর্থ রিভলিউশন বলছে, আর্থ রিভলিউশন মানে কি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এবং এক্সিস টিল্ট অবস্থায় থাকায় রিভলিউশনের ফলে অর্থাৎ ঘোরার ফলে কি হয়, বছরের বিভিন্ন সময় সূর্যের যে অ্যাপারেন্ট ডিক্লিনেশন সেটা কিন্তু উত্তর দক্ষিণে পরিবর্তিত হয়, ফলে কিন্তু সিজনাল প্যাটার্ন তৈরি হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আর্থ রিভলিউশনের জায়গাতে হয়ে যাবে অ্যানুয়াল ডিক্লিনেশন চেঞ্জ, ডেফিনেটলি হয়ে যায়।
ঠিক আছে, সবসময় একই জায়গায় সূর্য লম্বভাবে কিরণ দেয় না। আর্থ রোটেশন, পৃথিবীর ঘূর্ণন, পৃথিবী নিজের এক্সিসের চারিদিকে ঘোরে আমরা সবাই জানি। এর ফলে কি হয়, একটি নির্দিষ্ট স্থানে সূর্যের যে অ্যাপারেন্ট পজিশন সেটা দিনে পরিবর্তিত হয়ে থাকে, পরিবর্তন হয়। তাই এই আর্থ রোটেশনের ফলে ডেইলি সোলার অল্টিটিউড কিন্তু চেঞ্জ হতে থাকে, যেহেতু পৃথিবী নিজে ঘুরতে থাকে। এলিপ্টিক্যাল অরবিট এবং আর্থ সান ডিস্টেন্সের সামান্য পরিবর্তন। এলিপ্টিক্যাল অরবিট মানে কি, পৃথিবীর অরবিট আমরা জানি সম্পূর্ণ মানে সার্কেল নয়, কিছুটা এলিপ্টিক্যাল। এর ফলে কি হয়, আর্থ এবং মানে পৃথিবী এবং সূর্যের মানে ডিস্টেন্সের কিছুটা পরিবর্তন হয়ে থাকে, তাই তো। আমরা জানি সূর্যের কোথাও বেশি দূরত্ব, কোথাও কম দূরত্ব হয়ে থাকে, তাই তো। তো এইটাই হয় যে আর্থ সানের ডিস্টেন্সের সামান্য পরিবর্তন হয়ে থাকে, যেহেতু পৃথিবী গোল নয়। পৃথিবী যদি গোল থাকতো তাহলে ইকুয়ালি 2 ভাগে ভাগ করা যেত। তাহলে এখানে কিন্তু অপশন এ হয়ে যাবে সঠিক আনসার, অর্থাৎ 1-এর এ, 2-এর বি, 3-এর সি, 4-এর ডি। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ দেখতে থাকুন, পড়তে থাকুন।